শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। গল্পে অলৌকিক ঘটনার অবতারণা সাহিত্যের প্রয়োজনে এসেছে। 107 FM রেইনবো এটি সমর্থন করে না। গল্পে উল্লিখিত যে কোনো রকম অপরাধমূলক কাজ শুধুই লেখকের কল্পনা মাত্র। কোনো রকম অপরাধ সমর্থনযোগ্য নয়। 107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনবেন সঞ্জয় ভট্টাচার্যের লেখা কিস্তির তারিখ পয়লা। 2011 সাল থেকে সঞ্জয় ভট্টাচার্যের লেখালেখি শুরু হয়েছিল। বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া প্রভৃতিতে ইতিমধ্যেই তাঁর লেখা অজস্র ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি প্রকাশ পেয়েছে। সম্প্রতি লেখকের ভৌতিক উপন্যাস চণ্ড রাজার বলি পাঠক মহলে জনপ্রিয়তা লাভ করেছে। আজ শুনবেন কিস্তির তারিখ পয়লা। গল্পের প্রধান কথক সোমক, সমরেশের ভূমিকায় অর্পণ, অন্যান্য ভূমিকায় উজ্জ্বল, সুদীপ্ত, বাসু, গোপা, কল্পলাল, অর্ণব, রাজীব ও সৌমিক। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে কিস্তির তারিখ পয়লা। সন্ধ্যের দিকে অফিস থেকে ফিরে স্নান টান সেরে ফ্রিজ হাতড়ে দেখছিলাম গতকালের অবশিষ্ট খাবার কিছু রয়ে গেছে কিনা। এমন সময় একতলার সদর দরজায় মুহুর্মুহু বেল টেপার সঙ্গে খ্যাড়খ্যাড়ে গলায় আহ্বান, সমরেশ, বাড়ি আছো? আজ মাসের 1 তারিখ। বুড়ো যথারীতি এসে হাজির হয়েছে। মনের বিরক্ত ভাব গোপন করে মুখের উপর একটা হাসি হাসি ভাব ঝুলিয়ে সদর দরজা খুলে দিলাম। আমার সামনে ধূর্যটি সাহা দাঁড়িয়ে। বুড়ো আমার দিকে শকুনের মতো চেয়ে বলল, যাক, ফিরেছ দেখছি। তোমার কিস্তির টাকাটা? বুড়ো কি মতলবে এসেছে সেটা আমার অজানা নয়, তবু নেকার মতো হেসে বললাম, আরে টাকা কোথায় পালিয়ে যাচ্ছে বলুন? হ্যাঁ, কিন্তু আমি আপনাকে যখন পেয়েছি 1 কাপ চা না খাইয়ে ছাড়ছে না। আসুন আসুন, ভেতরে আসুন। বুড়ো এবার বেশ অবাক হলো। গত 6 মাস ধরে লোকটা আমার থেকে কিস্তি আদায় করে আসছে। শুধু কিস্তি নয়, কিস্তির নামে শরীরের রক্ত চুষে খাচ্ছে বলা যায়। এর সঙ্গে যে পাওনাদার আর খাতকের বাইরে অন্য সম্পর্ক তৈরি করতে বিন্দুমাত্র রুচি নেই, সেটা আমার আচরণ থেকে বুড়ো বুঝবে না এত অবুঝ নিশ্চয়ই নয়। বুড়ো ভ্রু কুঁচকে বলল, দেখো হে, চা খাওয়াতে চাইছো ভালো কথা, কিন্তু খাতির যত্ন করে পরে বলবে কিস্তি দেবার টাকা নেই, সেই চালাকি কিন্তু খাটবে না। আগে তোমার উদ্দেশ্য স্পষ্ট করে বলো, চা পরে হবে। দেশে যদি আইন কানুন না থাকতো না, এই বুড়োটাকে এক্ষুনি শেষ করে দিতাম। যাই হোক, বোকার মতো রাগ দেখিয়ে 2 মাস ধরে তৈরি করা পরিকল্পনা তো ভেস্তে দিতে পারি না। ফের একগাল হেসে বললাম, আপনার পেমেন্ট তো আমি রেডি করেই রেখেছি। আগে কিস্তির টাকা গুনে নেবেন, তারপর আপনাকে চা খেতে বলবো। রাজি তো? হ্যাঁ, কিছু মনে করো না হে সমরেশ, চারদিকে যা সব ছেঁচড়া মানুষজন দেখছি, কাউকে আর ভরসা করা যায় না। চলো চলো, চা খাওয়া যাক। 30টা 500 টাকার নোট 2 বার গুনে হাতের ব্যাগে পুরে বুড়ো প্রসন্ন হাসি হাসল। রূপোর কৌটো থেকে নস্য বের করে এক টিপ নিয়ে বলল, কইয়ে চা করবে বললে যে? মনে মনে বাছাই করা কিছু বিশেষণ তাকে উৎসর্গ করে রান্নাঘরে চলে গেলাম। একটু পরে ট্রেতে চা এনে হাজির করলাম। বুড়ো বেশ আরাম করে চায়ে চুমুক দিয়ে বলল, তা চাকরির জায়গায় সব ঠিক আছে তো? আপনার আশীর্বাদে চলে যাচ্ছে। তা এত রাতে বর্ধমান যাবেন? বুড়ো পেয়ালায় বিস্কুট চুবিয়ে বলল, না, আজ রাতে হাওড়ার মেসে যাব ভাবছি, কাল ভোরে বর্ধমান গেলেই চলবে। এবার যে টোপটা বুড়ো ভালো খায় সেটা তার মুখের ওপর ফেললাম। বললাম, বলছিলাম কি, আমার একজন অফিস কলিগের হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়ে পড়েছে বুঝলেন। আপাতত 2 লাখ হলেই চলবে। বুড়ো মুখ তুলে চাইল।
তারপর জিজ্ঞেস করল, বন্ধক রাখার মতো কিছু আছে? পুরনো আমলের সোনা কিছু আছে। তা সেই সোনার বাজার দর কত হতে পারে? তা 1,04,000 তো হবেই। 4 লাখ? পকেট থেকে মোবাইল ফোন বের করে বুড়ো হিসেব নিকেশ শুরু করলো। খানিক পরে বলল, সুদ তুমি যা দাও তাই দিতে হবে, আর সোনা আমার কাছে থাকবে সিকিউরিটি হিসেবে। রাজি থাকলে খবর দিও। আরে রাজি না থাকার মতো তো কিছু হয়নি, আপনি চাইলে ওর সঙ্গে এক্ষুনি কথা বলতে পারেন। তা ধরাও দেখি ফোনে। ধূর্যটি সাহা সম্মতিসূচক মাথা নাড়তে আমি রথিনকে ফোনে ধরলাম। ধূর্যটিবাবু যদিও রথিনকে ভালো মতোই চেনেন, তো এই ব্যাপারে আমার ভরসা আছে। রথিন একজন অভিজ্ঞ ভয়েস আর্টিস্ট, নানা ধরনের স্বরে কথা বলে লোক ঠকাতে ওস্তাদ। নমস্কার ধৈর্যটিবাবু, আমি রাঘব বলছি। আপনাকে সমরেশ নিশ্চয়ই বলেছে আমার হঠাৎ করেই 2 লাখ টাকার খুব প্রয়োজন। আপনার তো এসবেরই কারবার, তা আমাকে ধার দিতে পারেন? হ্যাঁ, সে সমরেশ বলছিল যে পুরনো কিছু সোনা রয়েছে তোমার, তা সেগুলো আসল তো? হ্যাঁ আসলেই। তা তো আপনি দেখেই নেবেন। তাহলে আগামীকাল আমার ওখানে চলে এসো, গয়না দেখি, তারপরে টাকা। পরের 2 মিনিট ধরে ধূর্যটি সাহার ব্যবসায়িক কথা চলল রাঘব মানে রথিনের সঙ্গে। বুড়োর সব শর্তে রথিন এক বাক্যে রাজি। আগামীকাল সোনার গয়না ধূর্যটির গদিতে জমা দেবে রথিন। সাহা আগে গয়না পরীক্ষা করে দেখবে, গয়না খাঁটি হলে সে মতো টাকার বন্দোবস্ত হবে একদিন পরে। সুদের কথাও হলো। বুড়োর আবদার শুনে মনে মনে হাসলাম, যেন মামার বাড়ির আবদার। বুড়ো এবার বেশ খুশি হয়ে পড়ল, ইনিয়ে বিনিয়ে ব্যবসার গল্প শুরু করে দিল। কবে থেকে এই ব্যবসা জানো বাবা? আজকের তো নয়। হ্যাঁ সেই। তবে সুদটা একটু বেশি, না হলে আমার আবার চলবে কি করে বলো? হ্যাঁ সে তো বটেই, টাকা নিলে সুদ তো দিতেই হবে। তার উপর কি জানো বাবা, দরকারে হাতে পেয়ে গেল টাকাটা। এবার যদি ঠিক সময়ে পাওনা টাকাটা আদায় না করি তাহলে আর কি করলাম? তারিখে তারিখে পাওনা টাকা পেয়ে গেলাম, তাতেই আমি খুশি। এবার সে পথে বসলো নাকি নিরুদ্দেশ হয়ে গেল তা দেখার আমার দরকার নেই। কত লোককে যে এই পাজি বুড়োটা পথে বসিয়েছে, নির্লজ্জের মতো আবার তার ঢাক পেটাচ্ছে। তো আমি সুযোগ পেয়ে বললাম, তা কাকা রাতে বাড়ি ফিরে আপনি কি করবেন? ই আবার করব, আমার তো আর তোমাদের মতো অফিস যাবার তাড়া নেই। আজকাল আর রাতে ঘুম আসে না একদম। আমারও তো কাল আবার ছুটি। ভাবছি অলি থিয়েটারে নাইট শো দেখতে গেলে কেমন হয়। অলি থিয়েটার সেইটা না, যেখানে আগুন লেগে 70-75টা লোক পুড়ে মরেছিল? তা সেই সিনেমা হল তো বন্ধ হয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন, তবে কিনা সেটা 5 বছর আগের ঘটনা। রিসেন্টলি হলটা আবার খুলেছে বুঝলেন, এখন তো আর সেখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ সেও একদিন ছিল হে, কী সব সিনেমা হতো তখন। এদিকে উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, আর বম্বের ছিল রাজেশ খান্না, ধর্মেন্দ্র, বাঘা বাঘা সব অভিনেতা। আর এখনকার যারা সব এরা আবার অ্যাক্টার। শেষ হলে ঢুকেছি সেই 25 বছর আগে, এখন তো আর যেতেই ইচ্ছে করে না। বুড়োর কথায় সম্মতি জানাবার ভান করে বললাম, সে যা বলেছেন। তবে কি জানেন, ওই অলি থিয়েটারে আমার একজন বন্ধু কাজ করে। আজ রাতের শোয়ের 2খানি ফ্রি টিকিট সে আমাকে দিয়েছে। ছবিটাও নাকি বেশ ভালো, মানে আজকাল যেসব ফালতু সিনেমা হয় সেরকম কিছু নয়। হ্যাঁ একা যাবো তাই ভাবছিলাম আপনি যাবেন নাকি আমার সঙ্গে। সিনেমা গেলে রাতে খাবো কি? মেসে তবু সস্তায় ডাল রুটি পাওয়া যায়। তাছাড়া যাতায়াতেরও তো একটা খরচ আছে, সেটাকে দেবে শুনি। আরে আপনি চিন্তা করছেন কেন, আমি দেব। আর রাতের খাওয়া একদিন ওসব অখাদ্য না খেলে কি আর হবে? হ্যাঁ তার চেয়ে দুলালের দোকানের ফিশ ফ্রাই সে তো অমৃত। হ্যাঁ। বুড়ো প্রত্যাশা মতো বেজায় খুশি হয়ে পড়ল, হাসি মুখে বলল, তোমাদের পাড়ার দুলাল শুনেছি অরিজিনাল ভেটকির ফ্রাই করে। খেয়ে অবশ্য দেখা হয়নি, তা সেটাই কি খাওয়াবে নাকি? দেখুন খেলে অরিজিনাল ভেটকি খাওয়াই ভালো।
ভেজাল মালে আমার আবার রুচি নেই। চোখের সামনে বোধহয় ভেটকি মাছের স্বাদ কল্পনা করেই বুড়ো উৎকটভাবে হেসে উঠল। আমি সমরেশ দাস, ডালহৌসি অঞ্চলে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করি। কুখ্যাত সুদখোর ধৈর্যটি সাহার খপ্পরে আমার এভাবে জড়িয়ে পড়া কিছুটা আমার হঠকারিতা, আর বাকিটা দুর্ভাগ্য। বেশ ছিলাম, চাকরি আর মাইনেতে সন্তুষ্ট হয়ে বেশ ভালোই চলছিল। গোল বাঁধল 6 মাস আগে। আমার কলিগ সুমন্ত প্রচুর মাথা খাটিয়ে আবিষ্কার করল, আগামী কয়েকদিনে বাজারের গতি ঊর্ধ্বমুখী থাকবে। হ্যাঁ, এই সুযোগে টাকা লাগালে বিলক্ষণ লক্ষ্মী লাভ। সুমন্তের বাজার বিশ্লেষণে ভুল ত্রুটি বিশেষ হয় না। আগেও কয়েকবার ওকে মোটা মুনাফা কামাতে দেখেছি। সম্প্রতি যে বড় গাড়িটা ও কিনেছে সেটাও নাকি ফাটকার পয়সাতেই। এর মধ্যে সে আবার জ্ঞান দিল, দেখুন, জীবনে রিস্ক না নেওয়ার থেকে না বড় রিস্ক আর নেই। রিস্ক তো নেব, কিন্তু টাকা কই? ধৈর্যটি সাহাকে আগে থেকে চিনতাম। বেশি সুদ কবুল করতে লোকটি বিনা গ্যারেন্টিতে ধার দিতে রাজি হল। সুমন্ত হিসেব কষে নিদান দিল, 1 মাসের মধ্যে টাকা ডবল করে দেনা চুকিয়ে দিলেই হবে। তো ভাবলাম, মন্দ কি? বড়লোক হতে গেলে শর্টকাট তো নিতেই হয়। এই শর্টকাটের ব্যাপারটা আবার বেশ গোলমেলে, কখন যে কি ঘটে যায়। সকালে ঘুম থেকে উঠে শুনলাম শেয়ার বাজার ধসে পড়েছে। তার দরুন আমার বড়লোক হওয়ার স্বপ্ন আপাতত ধূলিসাৎ হয়েছে। উল্টে ঘাড়ে চাপল ধৈর্যটি সাহার মাসিক কিস্তি। দুলালের দোকান থেকে ফিশ ফ্রাই আর ফলের শরবত নিয়ে এলাম অতিথির জন্য। এই দিয়ে আমাদের নৈশভোজ সম্পন্ন হবে। ধৈর্যটি বাবুর শরবতের মধ্যে কায়দা করে ঘুমের ওষুধ আগেই মিশিয়ে দিয়েছি। মোটামুটি 1.5 ঘন্টা সময়ের মধ্যে ওষুধটা রক্তের মধ্যে মিশে কাজ করতে শুরু করে। তারপর কম করে 2 ঘন্টার গভীর ঘুম নিশ্চিত। ধৈর্যটি সাহা বেশ তৃপ্তির সঙ্গে ফিশ ফ্রাই খেয়ে ঢেকুর তুলল। শরবত এগিয়ে দিতে গ্লাস ধরে ঢকঢক করে গলায় ঠেলে দিয়ে খোলতাই হাসি হাসল। দেখুন, এখন তো ঘড়িতে 8টা বাজে। 8:30 থেকে রাতের শো শুরু। হ্যাঁ, সুতরাং আর তো দেরি করা যায় না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তবে কিন্তু যাবে কিভাবে? ওলি থিয়েটার তো তেমন দূরে নয়, তবে ট্যাক্সি করে গেলেই ভালো হয়। হাজার হোক আপনি সঙ্গে আছেন। আপনার মতো মানুষকে তো আর বাসে নিয়ে যাওয়া যায় না, তাই না? তৈলমর্দনে বড় বিলক্ষণ খুশি হয়ে পড়ল। বেশ একটা আত্মপ্রসাদের হাসি হাসল। রাস্তার মোড় থেকে চলন্ত ট্যাক্সি দাঁড় করিয়ে আমি আর ধৈর্যটি উঠে বসলাম। আমি ধৈর্যটির উদ্দেশ্যে বললাম, ভালো কথা, আপনার হার্টের সমস্যা হয়েছে শুনলাম। হ্যাঁ, ব্যাপারটা ঠিক কি? তেমন কিছু নয়, তবে দুখানা স্টেন্ট বসেছে। ডাক্তার বলেছে হই হট্টগোল থেকে দূরে থাকতে। মনে মনে দারুণ খুশি হয়ে পড়লাম। আশা করি আজ রাতে এই ঝঞ্ঝাট থেকে পাকাপাকিভাবে মুক্তি পেয়েই যাব। ওলি থিয়েটারে রাতের শো শুরু হবার সময় হয়ে এসেছে। গোটা 15 জন লোক টিকিট হাতে লাইনে দাঁড়িয়ে। আমরা ওদের পিছন পিছন যেতে লাগলাম। টর্চ লাইট হাতে টিকিট চেকার আমাদের সিট দেখিয়ে দিল। থিয়েটারের ভিতর দেখলাম বেশিরভাগ সিটই খালি পড়ে রয়েছে। ছবিটা যে একেবারে রোদ দিয়ে সে খবর আমি আগেই পেয়েছি। তবে আমার আবার তাতেই সুবিধা, ভিড় যত কম থাকে ততই মসৃণভাবে নিজের কাজ আমি সারতে পারবো। আমাদের দুজনের সিট একেবারে কোণের দিকে, দেওয়াল ঘেঁষে। ধৈর্যটি বাবুকে কর্নার সিটে বসে আমি পাশে বসলাম। সিনেমা শুরু হলো। কিছুটা দেখে ধৈর্যটি বাবু ঈষৎ বিরক্ত স্বরে বললেন, কি হে, বললে যে ভালো সিনেমা। এই যে সেই মার্কা মারা বস্তা পচা ছবি। ইন্টারভেলের পরে দারুণ হবে শুনেছি। ধৈর্যটি বাবু প্রকাণ্ড একটা হাই তুলে বললেন, একটু চোখ বন্ধ করছি বুঝলে, ভালো কিছু হলে ডেকে দিও। কয়েক মুহূর্ত পরে
ধূর্যটিবাবুর ঘাড়টা দেওয়ালের ওপর হেলে পড়ল, আর নাকের ভিতর হতে বিশ্রী শব্দ বের হতে শুরু করল। ওষুধ কাজ করেছে, বুড়ো পুরো ব্ল্যাক আউট। অন্যদিকে চোখের সামনে যেটা হয়ে চলেছে সেটা এক প্রকার অসহ্য আর পুরোপুরি দেখার অযোগ্য। পর্দা জুড়ে খুনোখুনি আর রক্তের বন্যার মাঝে উৎকট নাচ গান আর যুক্তিহীন ভাড়ামো। এর মাঝে ইন্টারভ্যাল হলো। যে কজন দর্শক বসেছিল তাদের সিংহভাগ বিরক্ত হয়ে বেরিয়ে গেল। পড়ে রইলাম শুধু আমি আর ঘুমন্ত ধূর্যটি সাহা। ছবি শেষ না হওয়া পর্যন্ত হল থেকে বের হওয়া অনুচিত বিবেচনা করে আমি বসে রইলাম। সিনেমা শেষ হতে অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলাম। লাইটসম্যান লালটু এসে চোখের ইশারা করল। লালটুকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে তৈরি করে রেখেছি। কথা না বাড়িয়ে সিট ছেড়ে উঠে দাঁড়ালাম। ধূর্যটি সাহার দিকে শেষবারের মতো দৃষ্টিপাত করে হল ছেড়ে বেরিয়ে পড়লাম। এক ফাঁকে অবশ্য আমার টাকা ভরা ধূর্যটির ব্যাগটি হাতিয়ে নিতে ভুলেনি। আজকের মতো অলি থিয়েটার বন্ধ হলো। সিনেমা হলের বাইরে রথিন দাঁড়িয়েছিল। আমাকে দেখে এগিয়ে এসে বলল, ওদিকের খবর কি? আরে ওষুধে কাজ করেছে, বুড়ো গভীর ঘুম দিচ্ছে বুঝলি। তা আর হলের স্টাফকেও বাগড়া দেবে না তো? আজ রাতে লালটুর ডিউটি, ওকে 5,000 দিয়ে রেখেছি। ভালো কথা, লালটুর 5,000 আর এদিক ওদিক আরো 500 খরচ হয়েছে। মনে আছে তো? খরচের অর্ধেক তোর দেওয়ার কথা। আরে হ্যাঁ, কাল দিয়ে দেব। একটা হলুদ ট্যাক্সি পেয়ে দুজনে চেপে বসলাম। রথিন কিছুক্ষণ ধরে উসখুস করছিল। টের পেয়ে বললাম, কিছু বলবি? তুই শিওর অলি থিয়েটারে ভূত আছে? 100%। সেই জন্যই তো নাইট শো 11:30টার মধ্যে শেষ করে ফেলছে। 12টার পর ওই থিয়েটারে কেউ পা রাখে না। কিন্তু কিন্তু পুরো ব্যাপারটা যদি গুজব হয়, মানে ভূত যদি না থাকে? খবরটা পাকা। হলের লাইটম্যান লালটুর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। মিথ্যে কথা বলার ছেলেও নয়। তাছাড়া ভেবে দেখ, ভূত না থাকলে বা কি এসে গেল? ধূর্যটি সাহার হাটে দুটো স্টেন্ড বসেছে। হ্যাঁ, ফাঁকা হল, ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে বুড়ো একেবারে একা। লোকটা আর কতক্ষণ সহ্য করবে? ফাঁকা রাস্তা পেয়ে 10 মিনিটের কম সময়ে বাড়ি এসে পৌঁছলাম। ঘরে ঢুকে প্রথম যে কাজটা করলাম সেটা হলো বিছানায় গা এলিয়ে দিলাম। রথিনের উদ্বেগের কারণ বুঝি। ধূর্যটি সাহা গত 10 বছর ধরে ওর অস্থি মজ্জা চুষে খাচ্ছে। আশা করি কাল সকালে ভালো খবর পাবই। 10টার সময় অলি থিয়েটার খোলা হবে। কাল অবশ্য লালটুর ছুটি, তাই আমাদেরই গিয়ে সরজমিনে পরিস্থিতি দেখতে হবে। আপাতত আর কিছু করার নেই। চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই টের পেলাম না। এদিকে অলি থিয়েটারের ঘটনা। মুহুর্মুহু হাততালির শব্দে ধূর্যটি বাবুর ঘুম ভেঙে গেল। সিনেমা কি তবে শেষ হলো? প্রকাণ্ড হাই তুলে ধূর্যটি পাশের সিটে চেয়ে দেখলেন সমরেশের বদলে সেখানে এই মুহূর্তে অন্য একজন লোক বসে রয়েছে। পর্দায় তখনও সিনেমা শেষ হয়নি। দাও দাও করে আগুনের দাবানল জ্বলছে, আর সে অগ্নিস্ফুলিঙ্গে পুড়ে মরছে অসংখ্য মানুষ। সমবেত মানুষের আর্তনাদে প্রেক্ষাগৃহের আসনগুলো পর্যন্ত যেন কাঁপতে শুরু করেছে। ধূর্যটি বাবুর মনে হচ্ছিল আগুনের উত্তাপ যেন তিনি নিজের শরীরে টের পেতে শুরু করেছেন। আর নারী পুরুষের আর্তনাদটা যান্ত্রিক নয়, উল্টে অকল্পনীয়ভাবে বাস্তব। চেয়ারে বসা লোকগুলো কলের পুতুলের মতো হাততালি দিচ্ছে তো দিচ্ছেই। আরে এরা কি উন্মাদ? এমন কষ্টের দৃশ্যে কেউ তালি বাজায়? আর সমরেশই বা গেল কোথায়? হাতঘড়ির দিকে চোখ পড়তেই ধূর্যটি বাবুর গলার তালুর শুকিয়ে কাঠ হয়ে গেল। ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 2টো। সিনেমা তো 12টার আগে শেষ হবার কথা। ধূর্যটি বাবু ত্রস্ত স্বরে ডাকলেন,
সমরেশ, কোথায় আছো বাবা? মুহূর্তে হাততালি থেমে গেল। পর্দা থেকে অভিনেতারা অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে আসনে বসে থাকা দর্শকগুলো নিমেষেও ধাও হয়ে গেল। ধৈর্যটি বাবু বিপদের গন্ধ পেতে শুরু করলেন। বুকের পুরনো ব্যথাটা আবার ফেরত এসেছে। শ্বাস প্রশ্বাসের ক্রিয়া হঠাৎ যেন বহু গুণে বৃদ্ধি পেয়েছে। চেয়ার ঠেলে কোনো রকমে উঠে ধৈর্যটি বাবু লাল কালিতে দাগানো বাহির দরজা লক্ষ্য করে ছুট দিলেন। দরজা পর্যন্ত পৌঁছে অবশ্য লাভ হলো না। পাল্লা বাইরে থেকে বন্ধ। বন্ধ দরজার ওপর করাঘাত করতে করতে ধৈর্যটি বাবু ডুকরে কেঁদে উঠলেন। দরজা খোলো, দরজা খোলো, আমাকে যেতে দাও, দরজা খোলো, দরজা খোলো, আমাকে যেতে দাও। আবার প্রচন্ড শব্দ করে হাততালি শুরু হলো। পর্দায় আবার সিনেমা শুরু হয়েছে। ধৈর্যটির বিস্ফারিত দৃষ্টির সামনে আগুনে আধ পোড়া নারী পুরুষের দল এক এক করে বেরিয়ে আসতে শুরু করেছে। অডিটোরিয়ামের ভিতর আসনে বসে থাকা দর্শকেরা উঠে দাঁড়িয়েছে। সবার চোখের দৃষ্টি এই মুহূর্তে ধৈর্যটি বাবুর দিকে নিবদ্ধ। প্রচন্ড আতঙ্কে মেঝের ওপর শুয়ে ধৈর্যটি বাবুর ছটফট করতে আরম্ভ করেছেন। হাত পোড়া ঝলসানো মুখের একজন পুরুষ মূর্তি বিকৃত স্বরে বললেন, আজ দুপুরে তুমি কোথায় গিয়েছিলে ধৈর্যটি বাবু? মনে করার চেষ্টা করো। ধৈর্যটি বাবুর হঠাৎ যেন কিছু মনে পড়ে গেল। প্রচন্ড বিস্ময়ে তার চোখ দুটো এবার ঠিকরে বেরিয়ে আসবে মনে হচ্ছিল। লোকটি এবার নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, অলি থিয়েটারে স্বাগত। অনুসন্ধান পর্ব। মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে গেল। বিছানার উপর ধরফড়িয়ে উঠে বসলাম। হ্যালো, বল। কখন যাবি? দেখ, এখন 7টা বাজে। 8:30 নাগাদ হলের কাজকর্ম শুরু হবে। সেই হিসেবে তো ঘন্টাখানেক সময় রয়েছে, তাই না? তবে কি বেরিয়ে পড়বো? সেই ভালো। দেরি করে লাভ নেই, তুই রওনা দে, আমি আসছি। রথিন ফোন রেখে দিতেই আমি যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয়ে নিলাম। আমার এবারের গন্তব্য অলি থিয়েটার। দুবার অটো পাল্টে অলি থিয়েটারের সামনে হাজির হওয়া গেল। প্রেক্ষাগৃহের লোহার শাটারের তালা এখনো বন্ধ, অর্থাৎ তেমন দেরি আমাদের হয়নি। সিনেমা হলের উল্টো দিকের ফুটপাতে একটা চায়ের দোকানে বেঞ্চি দখল করে বসলাম। এখন কিছুটা সময় কাটাতে হবে। দোকানিকে ডিম টোস্ট আর চায়ের অর্ডার দিয়ে আজকের খবরের কাগজটা হাতে তুলে নিলাম। রথিন দেখলাম এসে পড়েছে। অটো থেকে নেমে ভাড়া চোকাচ্ছে। আমাকে দেখে শুকনো হাসি হাসল। আমার পাশের খালি জায়গাটা দেখিয়ে বসতে বলে ওর জন্য চা টোস্টের অর্ডার দিলাম। চা ডিম টোস্ট খাওয়া শেষ হয়ে গেল। থিয়েটারের সাফাই কর্মীরা এর মধ্যে এসে হাজির হয়েছে। তারাও দেখলাম চায়ের দোকানে ভিড়ে গল্পগুজব জুড়ছে। হ্যাঁ রে, এখানে বেশি সময় বসে থাকলে লোকে সন্দেহ করবে না তো? সে সম্ভাবনা যে নেই তা নয়, তবে রথিন যেমন নার্ভাস টাইপের লোক, ওকে আর চমকে কাজ নেই। দ্বিতীয়বার চা শেষ করার আগেই আমাদের অপেক্ষার অবসান ঘটল। হলের একজন কর্মচারী তালা খুলে দিতেই সাফাই কর্মীরা হুড়মুড় করে ভিতরে প্রবেশ করল। আমি আর রথিন নির্নিমেষ দৃষ্টে চেয়ে রইলাম অলি থিয়েটারের রিসেপশনের দিকে। পরের আধ ঘন্টা রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর রথিন জিজ্ঞেস করল, ব্যাপার কি রে? আমিও তো সে কথাই ভাবছি। বুঝতে পারছি না, লোকটা মরে গিয়ে থাকলে এতক্ষণে তো হুলস্থুল পড়ে যাওয়ার কথা। অথচ এরা যেমন ফ্লাইং কালার্সে ঘুরে বেড়াচ্ছে, মনে তো হচ্ছে না ভিতরে কিছু ঘটেছে। বলছি লোকটা বেঁচে নেই তো? দেখ, তেমন কিছু হলে আমরা কি এতক্ষণ একটা ঝামেলা এক্সপেক্ট করতে পারতাম না?
কৈফিয়ত দেওয়া নেওয়া গালিগালাজ কিছু তো একটা হতোই, তাই না? সে বটে, তবে আর একটু অপেক্ষা করা যাক, হয়তো নতুন কিছু ঘটবে। আরো 40 মিনিট কেটে গেল, নতুন কিছু এর মধ্যে ঘটেনি। উপরন্তু প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টার পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। টাকমাথা একজন ভদ্রলোক চৌকো বাক্সের ওপারে বসে বিড়ি টানছেন, দিব্যে দেখা যাচ্ছে। রথিন এতক্ষণে আরো খানিকটা নার্ভাস হয়ে পড়েছে। ফুটপাথের ওপর ওর অশান্ত পায়চারি করা দেখে সেটা বেশ টের পাচ্ছি। দুপুরের শোয়ের সময় প্রায় হয়ে এলো। টিকিট কাউন্টারে একজন দুজন এসে ভিড় করতে শুরু করেছে, কেনা বেচা চলছে। এই রথিন, তুই একটু শান্ত হ না, একটু শান্ত হ, আমি দেখছি কি করা যায়। রথিনকে শান্ত হতে বলে পকেট থেকে ফোন বের করলাম। গতকাল রাতে যে সিটে ধৈর্যটিকে বসিয়েছিলাম সেই সিটটাই বুক করে ফেললাম। নিজের চোখে না দেখে আর ভরসা করা যাচ্ছে না। মেইন গেট দিয়ে অন্য দর্শকদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আমিও এবার থিয়েটারের মধ্যে প্রবেশ করলাম। লাইটম্যানের সাহায্যের প্রয়োজন আমার নেই, সিটটা আমার চেনা। ভিড় কাটিয়ে যথাসম্ভব দ্রুততার সঙ্গে কাল রাতের আসনে হাজির হলাম। কর্নার সিট ফাঁকা। চেয়ারের তলা আর আশপাশেরটা ভালো করে পরীক্ষা করে নিশ্চিত হলাম শাহাদুরের কথা একটি নেংটি ইঁদুরও দেখা গেল না। না, সময় নষ্ট করে লাভ নেই। ভিড় ঠেলে বাইরে চলে এলাম। রথিন কৌতূহলী দৃষ্টি নিয়ে অপেক্ষা করছিল। দুর্যটি সাহার নাম্বারটা তো জানিস, এক্ষুনি ফোন করতো। বার দুয়েক ডায়াল করে রথিন মাথা নাড়ল। ফোনটা লাগছে না তোরে? এবার আমিও নিজের মোবাইল থেকে ধৈর্যটি সাহাকে ফোন করলাম। সে একই উত্তর ভেসে এলো। রাস্তা দিয়ে দুজনে হেঁটে বাড়ি ফিরছিলাম। কথা বলার ইচ্ছেটাই যেন ততক্ষণে হারিয়ে ফেলেছে। ব্যাপারটা কেমন গোলমেলে। ওই ধৈর্যটি সাহার মেজবাড়ি হাওড়া মন্দিরতলার কাছে কোথাও। এই ব্যাপারে খোঁজ নিয়ে তোকে জানাচ্ছে কেমন। একে অপরকে বিদায় জানিয়ে দুজনে এবার নিজেদের রাস্তা ধরলাম। অফিসের কাজে পরের দিনই আমাকে উত্তরবঙ্গ যেতে হলো। সপ্তাহখানেক মাথা ভাঙায় থেকে শটান পাড়ি দিলাম কার্শিয়াং, যাকে আবার একেবারে কাঞ্চনজঙ্ঘার কোলে বলা যায়। বাস্তবে যতই আদিক খেতে পারি না কেন, 7 দিনের মধ্যে একদিনও কাঞ্চনজঙ্ঘার দর্শন আমার কপালে জুটল না। এর মধ্যে রথিন ফোন করেছিল। ধৈর্যটি সাহা যেন কোথায় নিরুদ্দেশ হয়ে পড়েছে। বুড়োর কোনো খোঁজ খবরই সেই থেকে আর পাওয়া যাচ্ছে না। নিঃসন্দেহে খুশির খবর। মনের মধ্যে যে আশঙ্কার কাঁটা ফুটছিল সেটাও হঠাৎ যেন বিদায় নিল। 2 সপ্তাহ দম ফেলার অবকাশ পায়নি। অবশেষে কাজের ফাঁকে একদিন অপ্রত্যাশিতভাবে ছুটি পেয়ে গেলাম। কার্শিয়াং ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নবীন ছেত্রী ধরে বসল। এখানকার বিখ্যাত জলপ্রপাত পাগলাঝোড়া ওয়াটারফলসে পিকনিক করবে। প্রস্তাব মন্দ নয়। তো 4 জন সহকর্মী মিলে হই হই করে জিপ গাড়িতে সওয়ার হয়ে গেলাম। হিলকার্ট রোডের পাকদণ্ডী পথ দিয়ে জিপ ছুটে চলল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রকৃতির কোলে অসাধারণ সৌন্দর্যের নমুনা এই জলপ্রপাতটি দেখে মন একেবারে ভরে গেল। বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ফলসের ছবি তুলছিলাম, তবে ঠিক মনের মতো হচ্ছিল না। ঝর্ণার একদম কাছে একটি পেল্লায় পাথর চোখে পড়ল। নিয়মিত জলে ভিজে শ্যাওলাপাড়া পাথরটি যদিও সামান্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল, তবু সাহস করে ওটার ওপর দাঁড়িয়ে পড়লাম। নবীন নিচে থেকে সতর্ক করে বলল, সাবধান দাসবাবু, সামালকে। সতর্কবাণীর প্রয়োজন কেন হয়েছিল বুঝতে পারলাম 3.5 মিনিটের মাথায়। পায়ের চটি পিছলে হুড়মুড়িয়ে তখন পড়েছি প্রায় 5 ফুট উচ্চতা থেকে। কপাল আর কাঁধে চোট বেশ ভালো মতন লাগলো, তবে যেটা মারাত্মক ক্ষতি হলো, হাতে ধরা ফোনটা ছিটকে পড়ল ঝর্ণার জলে। চোখের সামনে ফোনটা যেন কোথায় ভেসে গেল। প্রায় 1 মাস অফিসের কাজে ব্যস্ত থাকার পর এবার কলকাতায় ফেরার পালা।
এর মধ্যে মোবাইল কোম্পানিকে বলে একই নম্বরের সিম কার্ডের ব্যবস্থা হলেও নতুন ফোন অবশ্য কেনা হয়নি। নবীন বলল, শিলিগুড়িতে আমার চেনা দোকান আছে, সেখানে ভালো ফোন বাজার দরের থেকে কিছুটা সস্তায় পাওয়া যাবে। বাক্স প্যান্টরা গুছিয়ে নিলাম। কাল ভোরে নিউ জলপাইগুড়ি পৌঁছে কলকাতার ট্রেন ধরতে হবে এমনই ব্যবস্থা রয়েছে। নবীন ঠিকানা দিয়ে দিয়েছে, মাঝপথে নতুন একটা হ্যান্ডসেট কিনে নিলেই হবে। ঘড়িতে অ্যালার্ম বাজার কথা 4:30, যদিও তার অনেক আগেই ঘুমের 12টা বেজে গেল। দেখলাম জাদু বলে আমি যেন আমার বসবার ঘরে হাজির হয়েছি। আমার প্রিয় রকিং চেয়ারে বসে থরথর করে কাঁপছি। এক হাত দূরে অন্য একটি চেয়ারে ঈষৎ ঝুঁকে বসে রয়েছে যে বয়স্ক ব্যক্তিটি, সে আমার অনেক দিনের পরিচিত। রূপোর নস্যিদান থেকে এক চুটকি নস্যি নাকে চালান করে ধৈর্যটি সাহার জ্বলন্ত দৃষ্টি আমার দিকে চাইল। খড়খড়ে স্বরে বলল, কে ভাইপো? ভাবলে আমার টাকা মেরে দেবে? তোমার মতো অনেকে ভেবেছে, কেউ পারেনি। আপনি তো হারিয়ে গেছেন, আবার ফিরে এলেন কেন? কি চাই আপনার? ধৈর্যটি সাহা নিজের অস্থি চর্মসার আঙুলগুলো আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কিস্তি চাই ভাইপো, কিস্তি। এই ঠান্ডার মধ্যেও কুলকুল করে ঘামছিলাম। বেসিন থেকে ঠান্ডা জলের ঝাপটা মুখে দিতে এবার মন খানিকটা শান্ত হলো। উটকো স্বপ্ন দেখে ভয় পাওয়ার জন্যে এবার যেন দারুণ লজ্জিত হয়ে পড়লাম। রাতের দিকে হাওড়া স্টেশনে ফিরে প্রিপেড ট্যাক্সি চেপে সোদপুরে চলে এলাম। সদর দরজা খুলে দেখলাম দরজার ফাঁকে গোটা কয়েক খাম আগে থেকেই পোস্টম্যান গুঁজে দিয়ে গেছে। এর মধ্যে একটি গঙ্গা লেখা সাদা খাম। হ্যাঁ, কে আবার স্বর্গে যাত্রা করল? কৌতূহলী হয়ে খাম ছিঁড়ে যে কার্ডটি হাতে এলো সেদিকে চোখ পড়তেই আমার মাথা বনভন করে ঘুরে গেল। রথিন আর নেই। 18 তারিখ বুধবার রাতে তরতাজা যুবক রথিনের মৃত্যু হয়েছে, আর এই তার শ্রাদ্ধের নিমন্ত্রণ পত্র। কার্ডটা আমার কাঁপা কাঁপা হাত থেকে খসে পড়ল। রাতভর পায়চারি করেই কেটে গেল। রথিনের নম্বরে বার দুয়েক ফোন করেছিলাম, কিন্তু প্রতিবারই বাঁধা গতে শুনতে হয়েছে আউট অফ সার্ভিস। রথিনের বাড়ি পাশের পাড়ায়। সকাল 7টা নাগাদ সেদিকে হাঁটা দিলাম। সদর দরজায় বেল টিপতে রথিনের স্ত্রী নিজে এসে দরজা খুলে দিলেন। ইতস্তত করে বললাম, আমি তো বিশ্বাসই করতে পারছি না। রথিন, ঠিক কি ঘটেছিল? রথিনকে থানা থেকে ডেকে পাঠিয়েছিল। ও রাতের দিকে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমি তখন বাপের বাড়িতে ছিলাম। রথিন মাঝরাতে আমাকে ফোন করে বলল ওর নাকি ভীষণ ভয় করছে, আমি যেন তক্ষুনি বাড়ি চলে আসি। অনেক রাত হয়েছিল। রথিনের কথারও বিশেষ গুরুত্ব দিইনি আমি। সকালে বাড়ি ফিরে দেখলাম রথিন আর নেই। সব আমার দোষ, সব আমার দোষ জানেন। আমি যদি ওই রাতে ওর কথা শুনে আমি চলে আসতাম, তাহলে তো রথিনকে এভাবে চলে যেতে হতো না। সব আমার দোষ, সব। রথিনের স্ত্রীকে ধাতস্থ হবার সময় দিলাম। একটু শান্ত হলে বললাম, মৃত্যুটা কিভাবে ঘটল? হার্ট ফেল। ডাক্তার বলেছে অতিরিক্ত ভয় বা উত্তেজনার কারণে মৃত্যু ঘটে থাকতে পারে। থানায় ডেকেছিল কেন? রথিনের সঙ্গে কোনো দরকার ছিল কি? থানার দারোগা বাবু আপনাকেও ফোন করেছিলেন। আপনার ফোন তখন বন্ধ ছিল, তাই যোগাযোগ করতে পারেননি।
রথিনের স্ত্রীকে সমবেদনা জানিয়ে বাড়ির বাইরে এসে থানায় ফোন করলাম। ছোটবাবু বললেন, দারোগা ডিএম এর অফিসে গেছেন, ফিরতে দেরি হবে। আপনি কাল সন্ধ্যে 6টায় এসে হাজিরা দেবেন। উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলাম। কি সব যে ঘটে চলেছে কিছুই মাথায় ঢুকছে না। তবে মনের ভিতর যেন সংকেত পাচ্ছি অজানা কোনো বিপদ আমার দিকে একটু একটু করে ধেয়ে আসছে। ভাবগতিক মোটেই সুবিধার ঠেকছে না। থানার ওসি সপ্তর্ষি মিত্র কড়া স্বরে বললেন, ফোনটা অফ রাখেন কেন মশাই? ছেলে খেলা নাকি? না, আসলে কোম্পানির ফোনে কাজ চলছিল তো। তাছাড়া আমার ফোনটা আবার যে জন্যে রথিনবাবুকে ডেকে পাঠাতে হয়েছিল সেই একই দরকার আপনার সঙ্গে রয়েছে। ওসি একটা ফাইল বের করে মুখের সামনে মেলে ধরলেন, বললেন, দেখুন তো লোকটাকে চিনতে পারেন কিনা। পায়ের নিচে ভূমিকম্প হলেও বোধহয় এতটা চমকাতাম না। ফাইলে বন্দি ছবি দেখে যেটা হলো আমার, ক্ষত বিক্ষত শবদেহটি আর কারো নয়, আমার একসময়ের পাওনাদার ধৈর্যটি সার। কি চেনেন মনে হচ্ছে? ইনি ধৈর্যটি সাহা, হাওড়ার বাসিন্দা, তবে আজকাল দেশের বাড়ি বর্ধমানে থাকতেন। কিন্তু আপনার বন্ধু ঝেড়ে অস্বীকার করেছিল লোকটিকে নাকি আদতে চেনেই না। এনার এই দুর্ঘটনা কবে হলো? গেল মাস, মানে অগস্টের 1 তারিখ বিকেল 3টে নাগাদ কামারকুণ্ডু স্টেশনে ভদ্রলোক চলন্ত ট্রেনের সামনে পড়ে যান। ওনার সঙ্গে কিছু ছিল না, না আধার কার্ড বা অন্য ডকুমেন্ট, এমনকি একটা মোবাইল ফোন পর্যন্ত। পাঞ্জাবির পকেটে এক টুকরো কাগজ ছিল, সেটার আবার দলা পাকিয়ে যা তা অবস্থা। তো আমরা বডিটাকে শনাক্ত করার প্রচুর চেষ্টা করেছিলাম, উইদাউট রেজাল্ট। শেষে ওই দলা পাকানো কাগজটা ফরেন্সিকে পাঠিয়ে নতুন করে রিট্রিভ করতে অনেকটা সময় খরচ হয়ে গেল। জানেন ওই কাগজে কি লেখা ছিল? রথিন সেন মাসের 18 তারিখ 10,000, সমরেশ দাস 1 তারিখ 15,000, অরূপ রায় 13 তারিখ 5,000। এর মধ্যে 2খানা মোবাইল নম্বর লেখা। আমরা চেক করে দেখেছি, একটি মৃত রথিন সেনের আর অন্যটি আপনার। ব্যাপারটা কি মশাই? মাথার ভিতরটা ঝনঝন করছিল, দারোগার কথা যেন কানের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। শুধু একটা কথাই মনের মধ্যে গেঁথে গেছে, 1 আগস্ট বিকেল 3টে। আরে কি হলো দাদা, এমন করছেন কেন? শরীর খারাপ লাগছে নাকি? ইশারায় বললাম, একটু জল পাওয়া যাবে? বলছিলাম কি, 1 আগস্ট বলছেন, কোনো ভুল হয়নি তো? সরকারি নথিতে ভুল রেকর্ড থাকে না। ভালো কথা, সেদিন আপনার বন্ধুরও আপনার মতোই দশা হয়েছিল। আচ্ছা, আপনাদের ব্যাপারটা ঠিক কি? কি চেপে যাচ্ছেন বলুন তো? রাত 10টা নাগাদ থানা থেকে ছাড়া পেলাম। কয়েকটা প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। প্রথমত, ধৈর্যটি সাহার যদি বিকেল 3টের সময় মৃত্যু হয়ে থাকে, তবে সন্ধ্যে 7টা নাগাদ আমার কাছে তাগাদায় আসেন কি করে? দ্বিতীয় প্রশ্ন, সেদিন রাতে অলি সিনেমায় ওনাকে নিজের হাতে ছেড়ে দিয়ে এসেছিলাম, পরদিন সকালে কিন্তু লোকটির টিকিট সন্ধান পাওয়া যায়নি। জলজ্যান্ত একটি লোক তো আর কর্পূরের মতো উধাও হয়ে যেতে পারে না। তবে কি ধৈর্যটি সাহা মরে ভূত হয়ে আমার কাছে তাগাদা দিতে হাজির হয়েছিল? ফিশ ফ্রাই শরবত খাওয়ার ব্যাপারটা কি? ভূত কি তবে খেয়ে দিয়ে আমার সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল? অসম্ভব, কোথাও নিশ্চয়ই একটা ভুল হচ্ছে। চিন্তা করতে করতে বিদ্যুৎ চমকের মতো ওসির বলা কথাগুলো মনে পড়ে গেল। রথিন সেন 18 তারিখ 10,000, মানে দারোগা না বুঝলেও আমার তো অজানা নয়।
18 তারিখ রথিনের কিস্তি শোধের দিন, আর 1 তারিখ আমার। কি মনে হতে মোবাইলে তোলা শ্রাদ্ধের কার্ডের ফটো মিলে ধরতে আমার বুকের মধ্যে প্রবল ধুকপুকানি শুরু হলো। আরে রথিনের মৃত্যুর তারিখ হতো সেই 18 তারিখ, আর আজ 1 তারিখ। মানে ধৈর্যটি সাহার ভূত 18 তারিখে কিস্তি আদায় করতে গিয়েছিল রথিনের কাছে, আর সে একই হিসেবে আজ হানা দেবে আমার কাছে। নতুন এই উপলব্ধিটা আমার শরীর জুড়ে দারুণ কাঁপুনি ধরিয়ে দিল। বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলাম, উন্মাদের মতো ছুটে সদর দরজা বন্ধ করে দিলাম। বারান্দার কোণে পড়ে থাকা আলমারিটা ঠেলে ঠেলে দরজার সামনে আড়াআড়িভাবে রেখে দিলাম, আর নিজে আশ্রয় নিলাম শোবার ঘরে খাটের তলায়। সকাল হলেই তল্লাট ছেড়ে দেব, তেমন হলে জলের দরে বাড়ি বিক্রি করে চলে যাব অন্য কোনো শহরে, যেখানে ধৈর্যটি সাহারা প্রেতাত্মা আমার খোঁজ পাবে না। কেটে গেল আরো 2 ঘন্টা। কাঠের তলায় লুকিয়ে আমি ঘামছি তো ঘামছি, রাত কি আর ফুরবে না নাকি? হঠাৎ একটা মৃদু শব্দ কানে ভেসে এলো। সদর দরজায় কেউ টোকা দিচ্ছে। আমি মেঝের সঙ্গে মিশে রইলাম। কয়েক মুহূর্ত কাটল, পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। সমরেশ, বাড়ি আছো? শেষ পর্যন্ত ধৈর্যটি সাহা এসেছে। বলা বাহুল্য, ধৈর্যটি সাহার প্রেত এসে হাজির হয়েছে। এবার আমার অবস্থাও কি রথিনের মতোই হবে? না না, যাই ঘটুক না কেন দরজা আমি খুলছি না। দরজা খুলতে অবশ্য হলো না। একতলার সিঁড়ি থেকে শুরু করে দোতলার দিকে কেউ যেন চটির চটাস চটাস শব্দ তুলে আসতে শুরু করেছে। আমার বুকের ভিতর যেন দামামা বাজছে, আর সে আওয়াজ আমি নিজেই শুনতে পাচ্ছি। আমার বেডরুমের বন্ধ দরজা ভেদ করে একজোড়া চটি পরা পা অবলীলায় ভিতরে ঢুকে পড়ল। অপার্থিব বিকৃত কণ্ঠস্বর আহ্বান করল, কই হে সমরেশ, আজ 1 তারিখ, কিস্তি দেবে না? তোমার কিস্তি ভুলে গেলে বুঝি কিস্তির তারিখ 1? আমার মাথার ভিতর বন বন করে ঘুরছে, চোখের সামনে ঘন অন্ধকারের আস্তরণ ছেয়ে যাচ্ছে, আর বুকের ভেতরটা যেন হাঁপুড়ের মতো ওঠানামা করতে করতে ফেটে যাবে মনে হচ্ছে। $107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন কিস্তির তারিখ 1। লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। সমরেশের ভূমিকায় অর্পণ, গল্পের কথক সোমক, গল্পের সূত্রধার সৌমি, ধৈর্যটি উজ্জ্বল, রথিন ও রাঘব সুদীপ্ত, সুমন্ত কল্পলাল, পুরুষ মূর্তি বাসু, রথিনের বউ গোপা, নবীন সৌমিক পোদ্দার, পুলিশের ছোটবাবু অর্ণব, ওসি রাজীব। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প। আমাদের গল্প যে কোনো সময় শুনতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।